আমরা লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করেছিলাম। দেন ওই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিছু বেস্ট কিওয়ার্ড চুজ করব। আর বেস্ট কিওয়ার্ড চুজ করার জন্য অলরেডি আমি কিছু রিকোয়ারমেন্ট আপনাদেরকে বলে দিয়েছি। প্রথমত বলেছি সার্চ ভলিউম অ্যাকচুয়াল কম্পিটিটরের তুলনায় বেশি হতে হবে। যত বেশি সার্চ ভলিউম হবে তত ভালো। তারপর ছিল কিওয়ার্ড ডিফিকাল্টি 30 বা 30-এর নিচে হলে ভালো হয়। অ্যাকচুয়াল কম্পিটিটর অবশ্যই সার্চ ভলিউমের তুলনায় কম হওয়া লাগবে। এরপরে বলেছিলাম পিএডিএ 30 বা 30-এর নিচে হওয়া লাগবে। এই যে চারটা রিকোয়ারমেন্টের কথা বলেছিলাম, সবসময় যে চারটা রিকোয়ারমেন্ট ফিল আপ হবে তাও কিন্তু না। আপনি যখন দেখবেন অ্যাভারেজে মোটামুটি কয়েকটা ফিল আপ হয়েছে, বিশেষ করে আমার ফোকাসটা থাকে হচ্ছে সার্চ ভলিউম এবং অ্যাকচুয়াল কম্পিটিটরে। আমার ফোকাসটা থাকে কোথায়? সার্চ ভলিউম এবং অ্যাকচুয়াল কম্পিটিটরে। এই বিষয়গুলো মিট করলে দেন অ্যাভারেজে আমার যদি ক্যাডি মিট করে তাহলে আমরা ওই কিওয়ার্ডগুলো নিয়ে নেই। পাশাপাশি যদি পিএডিও দেখি যে মোটামুটি মিট করেছে তখনও কিন্তু আমরা কিওয়ার্ডগুলো নিয়ে নেই। তো এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করার পরে ধরেন আপনি 50-100টা কিওয়ার্ড রিসার্চ করেছেন, ওখান থেকে এবার আপনি ফিল্টার করবেন কোন কোন কিওয়ার্ডগুলো আপনার জন্য বেস্ট হবে। কিওয়ার্ডগুলো ফিল্টার করে আমরা আলাদা একটা শিটে নিয়ে ফেলি, কারণ ওগুলো আমার বেস্ট কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? ওই বেস্ট কিওয়ার্ডগুলো নেওয়ার পরে আসলেই কি এটা বেস্ট কিনা সেটা আরও একটু ডিপলি যাচাই করার জন্য আমরা আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করে থাকি। আমার ওই কিওয়ার্ডটা আসলেই বেস্ট কিনা আরও একটু ডিপলি অ্যানালাইসিসের জন্য আমরা কি করে থাকি? কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করে থাকি। কথা কি ক্লিয়ার? তো কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমি অলরেডি একটা শিট ওপেন করেছি, যে শিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পার্ট আছে, একটা জেনারেল অ্যানালাইসিস, একটা অন পেজ অ্যানালাইসিস আর একটা অফ পেজ অ্যানালাইসিস। যখন কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে তখন এই তিনটা পার্টই আমাদেরকে করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই তিনটা পার্ট করার আগে আমরা দেখা যায় কিওয়ার্ডগুলোকে আরও একটু দ্রুত ফিল্টার করার জন্য আরেকটা মেথড ফলো করি। মানে কম্পিটিটর অ্যানালাইসিস করার পূর্বে আমি চাই যে আসলে কম্পিটিটর অ্যানালাইসিস করতে গেলে তো লেন্দি একটা প্রসেস, এটা আবার একটু সময়ের ব্যাপার। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার পূর্বে আমরা আরও একটা প্রসেসে কিওয়ার্ডগুলোকে আরও একটু ফিল্টার করার চেষ্টা করি। সেটার জন্য আমি একটা ইমেজ অলরেডি ওপেন করেছি। এখানে দেখেন কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা আছে এবং কিছু রিকোয়ারমেন্ট বলা আছে। প্রথমত বলা হচ্ছে যদি টপ 10 রেজাল্টে এই সাইটগুলোর মধ্যে যদি কোনো সাইট থেকে থাকে, এই সাইটগুলোর মধ্যে যদি 2-3টা সাইট থেকে থাকে, তখন সেটাকে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে থাকি বা বেস্ট কিওয়ার্ড। লো কম্পিটিটিভ বা বেস্ট কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে থাকি, কারণ আমার কম্পিটিটর যত কম হবে, যত কি বলা হয় দুর্বল হবে, ততই আমার জন্য ভালো না? হ্যাঁ, তো এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কম্পিটিটর উইক নাকি স্ট্রং। তো কিভাবে বুঝবো? আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝাই। দেখেন, আমরা অল ইন টাইটেল দিয়েই তো অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করেছি। অল ইন টাইটেল দিয়ে সার্চ করার পরে প্রথম 10 জনের মধ্যে যদি এই সাইটগুলোর মধ্যে 2-3টা সাইট, বেশি না 2-3টা সাইট থাকলেই ইনাফ। তাহলে কোন কোন সাইট? প্রথমে হচ্ছে 30 বা 30-এর নিচে পিএডিএ থাকলে, 30 বা 30-এর নিচে পিএডিএ থাকলে, ওটা কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে নিয়ে নিয়েছি, তাইলে ওটা নিয়ে আর আমাকে কি করতে হচ্ছে না, মাথা ব্যথা নিতে হচ্ছে না। এর পরেরগুলো একটু আমরা চেক করি। ইজ ইন আর্টিকেলস বা আর্টিকেল ডিরেক্টরিজ ওয়েবসাইট। কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আর্টিকেল সাবমিট করার মতো একটা অপশন থাকে। দেখবেন সাইটগুলোতে ভিজিট করলে উপরে লেখা থাকে যে আর্টিকেল সাবমিশন, হ্যাঁ, একটা বাটনের মতো থাকে যে আর্টিকেল সাবমিশন। হ্যাঁ, এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে গিয়ে নিচ থেকে কি করা যায়? আর্টিকেল সাবমিট করা যায়। উইকিপিডিয়া আছে, এরকম আরো অনেকগুলো সাইট আছে। হ্যাঁ 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 তো আর্টিকেল সাবমিট করা যায়, এই ধরনের কিছু সাইট আছে। এটা ইজিলি চেনা যায়, রিজনটা ওই যে বললাম আর্টিকেল সাবমিশন লেখা থাকে আলাদা করে। হ্যাঁ, সাইটগুলোতে ভিজিট করলে কি লেখা থাকে? আর্টিকেল সাবমিশন। এই টাইপের সাইট যদি থাকে তাহলে আমরা উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করি। তারপর হচ্ছে ইয়াহু আনসার ফোরাম। ফোরাম একটা হচ্ছে কমিউনিটি। ফোরাম কি? একটা কমিউনিটি। তো এরকম কমিউনিটি রিলেটেড কিছু ওয়েবসাইট থাকে। হ্যাঁ, কোরা, রেডিট, এরকম বেশ কিছু সাইট থাকে। তো কমিউনিটি টাইপ সাইটগুলোকেও আমরা উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করে থাকি। কমিউনিটি টাইপ সাইটগুলোকে কি করে থাকি? উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করে থাকি। কারণ অনেক সময় আমরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, ওই কিওয়ার্ডগুলোর উপর বেস করে কিন্তু এই টাইপের সাইটগুলো চলে আসে, মানে ওরা র্যাঙ্কে থাকে। তো ওরা যদি র্যাঙ্কে থাকতে পারে, আমি যদি একটা ওয়েবসাইটে সুন্দর আর্টিকেল দেই, আমি যদি একটু সুন্দর করে এসইও করি, তাহলে গুগল অবশ্যই প্রায়োরিটি আমাকে সবচেয়ে বেশি দিবে।
কারণ যারা হচ্ছে কোনো রকম কমিউনিটি বিল্ড করে, কোনো রকম জাস্ট একটা টেক্সট দিয়ে দেয় ওটা র্যাঙ্কে চলে আসে, বা কোনো একটা পোস্ট করে দিচ্ছে ওটা র্যাঙ্কে চলে আসে, তার মানে আমি যদি এসইওটা ভালো করে করি তাহলে অবশ্যই আমার সাইটগুলোকে র্যাঙ্ক আগে দিবে। এরপর হচ্ছে ফাইল ইউটিউব ডেলি মোশন ভিডিওস, এক কথায় ভিডিও রিলেটেড সাইট হইলে অনেক সময় ভিডিও চলে আসছে না ইউটিউবের, আমরা যখন অল ইন টাইটেল দিয়ে সার্চ করেছি ওই রিলেটেড সাইট আসলো তখন আমরা সেটাকে উইক কম্পিটিটর সাইট হিসেবে কাউন্ট করি। এরপরে হচ্ছে ফাইল ডাউনলোড সাইট, কিছু সাইট আছে যে সাইটগুলো থেকে দেখা যায় কিছু না কিছু ডাউনলোড করা যায়, হইতে পারে কোনো পিডিএফ, হইতে পারে কোনো ইবুক, হ্যাঁ। তো এই রিলেটেড সাইটগুলোকে আমরা সবসময় উইক কম্পিটিটর সাইট হিসেবে কাউন্ট করে থাকি। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করে কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো পেয়েছিলাম, ফেসবুক চলে আসছিল, টুইটার চলে আসছিল, পিন্টারেস্ট চলে আসছিল, হ্যাঁ। তারপর হচ্ছে হ্যাঁ পিন্টারেস্ট, এরপর টুইটার, হ্যাঁ, এরকম বেশ কয়েকটা সার্চ চলে আসছিল যেগুলোকে আমরা কি হিসেবে কাউন্ট করি, উইক কম্পিটিটর। হাব পেজেস, ওয়েব 2.0 রিলেটেড সাইট, ওয়েব 2.0 এটা একটা ব্যাকলিং প্রসেস, তো এটা আমরা যখন ব্যাকলিংকে যাব তখন আমরা জানতে পারবো। বাট ওয়েব 2.0 সাইটগুলোকে আমরা এক কথায় বলি সাবডোমেইন বেস সাইট। ওয়েব 2.0 সাইট বলতেই যে সাবডোমেইন রিলেটেড হয় তা কিন্তু না, বাট আমি এখানে বোঝাচ্ছি কি দিয়ে, সাবডোমেইন দিয়ে। এখন সাবডোমেইন কি সেটা আমি কিছুক্ষণ পর আপনাদের যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবো তখনই বুঝিয়ে দিব। ইভে, যদি ই কমার্স সাইট থাকে, ইভে তো একটা ই কমার্স সাইটই, ওখানে ব্র্যাকেটে লেখা আছে অনলাইন শপিং সাইট, যদি কি থাকে ই কমার্স ওয়েবসাইট থাকে। কিন্তু ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে, কারণ আমার কিওয়ার্ডটা যদি ই কমার্স রিলেটেড হয় তাহলে অবশ্যই আমার ই কমার্স সাইটগুলো আসবে না, তাহলে ই কমার্স সাইট আসলে তখন তার ওইটা আমার উইক কম্পিটিটর হবে না, তখন সে স্ট্রং কম্পিটিটর না, হ্যাঁ। এটা ই কমার্স কিওয়ার্ডের জন্য না, ই কমার্স কিওয়ার্ড ছাড়া বাকি কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে যদি ই কমার্স সাইট আসে তখনই সেটা আমরা কি করব, উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করব। কথা কি বুঝতে পেরেছেন কি বলেছি? এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্লগ স্পট, এরকম কিছু সাইট আছে যে সাইটগুলোতে ফ্রি ওয়েবসাইট মেক করা যায়। তো এরকম ফ্রি ওয়েবসাইট মেক করা যায় রিলেটেড সাইট যদি র্যাঙ্কে থাকে তাকেও আমরা কি হিসেবে কাউন্ট করি, উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করি। স্প্যামি প্রেস রিলিজ সাইটস, এক কথায় নিউজ পোর্টালগুলোকে আমরা বলে থাকি। নিউজ পোর্টাল যদি র্যাঙ্কে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকেও কি বলে থাকি, উইক কম্পিটিটর সাইট হিসেবে কাউন্ট করে থাকি। তো এখানে যে সাইটগুলোর কথা বলেছি এই সাইটগুলো থেকে 2-3টা থাকলেই না, 2-3টা থাকলে আপনি ধরে নিতে পারবেন যে এটা আপনার জন্য বেস্ট একটা কিওয়ার্ড, আপনার কম্পিটিটররা উইক অবস্থানে আছে। কারণ আপনার কম্পিটিটর উইক অবস্থানে আছে বিদায় এরা র্যাঙ্কে আসতে পারছে, আপনার কম্পিটিটরও যদি স্ট্রং থাকতো তাহলে তারা কখনোই র্যাঙ্কে আসতে পারতো না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো ওই যে বললাম আমরা কম্পিটিটর না করে, মানে কম্পিটিটর অ্যানালাইসিস না করেও জাস্ট এই সাইটগুলোর মধ্যে যদি কোনো সাইট পেয়ে যায় তখন আমরা ওই কিওয়ার্ডটাকে বেস্ট কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারি। কথা কি ক্লিয়ার? এখন যদি এই সাইটগুলোর মধ্যে কোনো সাইটই না পড়ে তখন তো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করতে গেলে এই যে এই শীট অনুযায়ী অ্যানালাইসিস করতে হবে। এখানে 3টা পার্ট আছে, এই 3টা পার্টই আপনাকে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আমি আজকে যেহেতু আমাদের টাইম শর্ট সেক্ষেত্রে আমরা একটা পার্ট দেখাবো, বাকি 2টা পার্ট নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো আবার কেউ মনে মনে ধরে নিয়েন না যে আসলে ক্লায়েন্টের কাজ করতে গেলে শুধুমাত্র একটা করলেই হবে, বিষয়টা কিন্তু এমন না, 3টাই করতে হবে, 3টা পার্টই করতে হবে। মানে একটা কম্পিটিটর যে ইউআরএলটা আমরা পাবো বা যে কম্পিটিটর ওয়েবসাইটটা আমি পাবো ওই কম্পিটিটর ওয়েবসাইটেরই জেনারেল, অন পেজ, অফ পেজ 3টা পার্টই আমাদেরকে কী করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। প্রথমে আমি জেনারেল অ্যানালাইসিস দিয়ে দেখি আজকে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি ওই কিওয়ার্ড থেকে আমরা একটা কিওয়ার্ড চুজ করব, যে কিওয়ার্ডের উপর বেস করে আমরা কি করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব। তো ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট বডি গ্লিটার, আমরা লাস্ট ক্লাসে কিওয়ার্ডটা রিসার্চ করেছিলাম না? তো এই কিওয়ার্ডটাই হচ্ছে আমার কি বেস্ট কিওয়ার্ড হিসেবে কাউন্ট করলাম। মানে আমরা ওই যে বললাম কিছু ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াগুলো এই কিওয়ার্ডটা মিট করেছে, যার কারণে এখন এই কিওয়ার্ডের উপর বেস করে আমি কি করছি, কম্পিটিটর অ্যানালাইসিস করছি। কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা অলওয়েজ গুগলে গিয়ে লিখে সার্চ করব অল ইন টাইটেল ক্লোন ইনভাইটেড কমা দেন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের এখানে যারা আসবে তারাই তো আমাদের কম্পিটিটর। এই যে দেখেন এখানে পিন্টারেস্ট চলে আসছে, দেখছেন, উইক কম্পিটিটর কিন্তু। তো এখন আপাতত এটা দেখার দরকার নাই কে উইক কে স্ট্রং, আমরা এখন অ্যানালাইসিস করছি যার কারণে এখন আপাতত এই পার্টটা না দেখলেও চলবে। আমি বলেছিলাম কম্পিটিটর অ্যানালাইসিসের আগেই আমরা মেইনলি ওই পার্টটা চেক করে ফেলি।
হ্যাঁ বেশি থাকে, কিন্তু ও তো আমার কম্পিটিটর না। আমি কোথায় আর্টিকেল লিখছি, সোশ্যাল মিডিয়াতে আর অত লং আর্টিকেল দেয় না, অত ডিটেলস আর্টিকেল কখনো হয় না। সোশ্যাল মিডিয়াতে কখনো অত ডিটেলসে কোনো ইনফরমেশন শেয়ার করে, একটা ওয়েবসাইটে যেরকম ডিটেলসে ইনফরমেশন শেয়ার করে, তো যার কারণে তাকে আমি কম্পিটিটর হিসেবে কাউন্ট করছি না। হ্যাঁ, অথরিটিও দেখার দরকার নেই, যেখানে আমি তাকে কম্পিটিটর হিসেবে কাউন্ট করি নাই। এই জন্য আমি এই লিস্ট আগেই ওপেন করেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য এই যে আমার কম্পিটিটর, আমি কয়েকটা কম্পিটিটর সাইট ওপেন করব, যা সোশ্যাল মিডিয়া বা ওই যে সাইটগুলোর কথা বলেছি ওগুলো ওপেন না করলেও চলবে। তো এমনিতে আমরা কাজ অ্যানালাইসিস করার সময় কিন্তু সিরিয়াল বেস অ্যানালাইসিস করি। আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতে বলেছিলাম ওই কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডের ক্ষেত্রে এই ধরনের সাইটগুলো শো করে না, তাই না? বাট এখন তো আমাদের ওই ধরনের কোনো কিওয়ার্ড আপাতত লিস্টেড করি নাই আগে থেকে, যার কারণে আমি সিরিয়াল বাই নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে সিরিয়াল বাইই নিব। দেখেন আমি এই সাইটটাকে কিন্তু আলাদা ট্যাবে ওপেন করেছি, এটা কিন্তু আলাদা ট্যাবে ওপেন হয়েছে না? আপনারা ক্লিক করলে কিন্তু এই ট্যাবেই ওপেন হয়ে যায়, এটা ওপেন হয়ে যায় না? যে আমি যদি ক্লিক করি তাহলে কোথায় ওপেন হচ্ছে? এখানেই তো ওপেন হয়ে গেছে। তাহলে আমি অল ইন টাইটেল দিয়ে যেটা সার্চ করছি এটা চলে গেছে না? আমাকে আবার সার্চ করতে হবে? বাট না, করার প্রয়োজন নেই। আমরা যেটা করব, অল ইন টাইটেল দিয়ে যেখানে সার্চ করেছি ওখানে আসার পরে আমার এটা রাখবো, কারণ এটা আমার দরকার আছে, কারণ বারবার তো আর আমি সার্চ করব না। তো একবার সার্চ করে বাকি সাইটগুলো ওপেন করে নেব। সাইটগুলো ওপেন করার জন্য এই যে এখানে যেটা আছে মাউসের স্ক্রলার বাটন, যেটা আছে স্ক্রলার বাটন আমরা চিনি না, মাঝখানের যেটা স্ক্রল বাটন এটা আর কি, ওটার উপর ক্লিক দিলেই এটা আলাদা ট্যাবে ওপেন হবে। দেখছেন, জাস্ট স্ক্রলার বাটন দিয়ে ক্লিক দিলে এটা কি হবে? আলাদা ট্যাবে ওপেন হবে। তো এরকম আমরা কয়েকটা সাইট ওপেন করে নিচ্ছি। আপনারা সিরিয়াল বাই প্রত্যেকটা সাইট নেবেন। আমি এখানে কয়েকটা সাইট ওপেন করেছি, আমি সাইটগুলোর লিঙ্কগুলো একটু নিয়ে নেই। হ্যাঁ, এই যে উপর থেকে এই যে সাইটগুলোতে আমার পাশে পাশে আছে না ট্যাবগুলো প্রত্যেকটা, তো জাস্ট হচ্ছে ট্যাবে গিয়ে আমি এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই কপি করে আমার এই যে এখানে যে পার্ট আছে কম্পিটিটর ইউআরএল, ওই জায়গায় আমরা লিঙ্কগুলো বসিয়ে নিব। তো প্রত্যেকটা সাইডেরই আমরা নিয়ে নিচ্ছি যে সাইটগুলো আমরা ওপেন করেছি। তো ক্লায়েন্ট আপনাকে 10টা 20টা 50টা, মানে কম্পিটিটর বেশি থাকলে তো অবশ্যই 50টাও বলতে পারে অ্যানালাইসিস করতে। হ্যাঁ, আবার কম থাকলে সেক্ষেত্রে 5টা বা 10টা অ্যানালাইসিস করতে বলতে পারে। তো যে কয়টা বলবে সেই কয়টাই ইউআরএল আপনাকে এখানে নিতে হবে। কি বলেছি বুঝেছেন? যে কয়টা বলবে সে কয়টাই এখানে নিতে হবে। তো এখানে সর্বপ্রথম আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার সাবডোমেইন। সেটা কি? সাবডোমেইন। সাবডোমেইন কি? এক কথায় বললে ডট কমের পূর্বে ডট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, এক কথায় বললে কি ডট কমের পূর্বে ডট দিয়ে কোনো ওয়ার্ড থাকলে সেটাকে সাবডোমেইন হিসেবে কাউন্ট করি। বিশেষ করে মেইন ডোমেনের আন্ডারে আরও একটা ডোমেন। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, যেমন ফেসবুক একটা ইউআরএল না? হ্যাঁ, দেখাচ্ছি, আমি একটু আগে বুঝাই তারপর হচ্ছে লিখিয়েন। হ্যাঁ, আগে কনসেপ্টটা বুঝেন, তাইলে নিজে লিখে নিতে পারবেন। দেখেন, এটা আমরা অলরেডি একটা ওয়েবসাইটের ইউআরএল নিয়েছি। ফেসবুককে তো আমরা চিনি সবাই, তাই না? তো এই যে এখানে আমরা যে ইউআরএলটা দেখতে পাচ্ছি এই ইউআরএলটাকে আমরা মেইন ডোমেইন হিসেবে কাউন্ট করছি। এটার আবার সাবডোমেনও হয়ে থাকে। তো ফেসবুকের সাবডোমেইন কোনটা সেটা যদি আমি একটু করে নেই, যেমন ফেসবুকের সাবডোমেইন হচ্ছে এটা। এখন কীভাবে বুঝলাম যে এটা সাবডোমেইন? আমি বলেছিলাম ডট কমের পূর্বে ডট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, কি বলেছিলাম? ডট কমের পূর্বে ডট দিয়ে যদি কি থাকে, কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সেটা কি হবে? সাবডোমেইন হিসেবে কাউন্ট হবে। তাহলে এটা কি? সাবডোমেইন। এখন এটা তো এখানে ডট কম আছে যার কারণে ডট কম বলছি। এখানে কিন্তু এক্সটেনশন অনেক ধরনের থাকতে পারে, ডট কম, ডট ওআরজি, ডট ইনফো, হ্যাঁ, এরকম অনেক ধরনের কি থাকতে পারে? এক্সটেনশন থাকতে পারে। তাহলে যেটা বলছিলাম, এটাকে আমি বলছিলাম কি? মেইন ডোমেন, আর এটাকে বলছি সাবডোমেন। এখন অনেকে কোয়েশ্চেন তো করতে পারেন, স্যার এখানে ডট কমের পূর্বে তো ডট দিয়ে ডাব্লিউডাব্লিউ আছে, তো সেটা কেন সাবডোমেন হয় নাই? হ্যাঁ,
www ডট হচ্ছে ডিফল্ট যে কোনো ওয়েবসাইটে কম বেশি থাকে, ওইটা আসলে কোনো পার্ট না। ওয়েবসাইট ইউআরএল এর সাথে www ডট এটা থাকেই। www ডট ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, www ডট ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, তখনই সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করছি? সাবডোমেন হিসেবে কাউন্ট করছি। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে দেখি বলেন তো এখানের মধ্যে এই সাইটটা, যে সাইটটা আমরা এখানে নিয়েছি, হ্যাঁ আমি একটু বড় করি তাহলে দেখা যাবে হয়তো। এখন দেখা যায় না? এখন তো দেখা যায়। দেখি বলেন তো এটা কি সাবডোমেন নাকি মেইন ডোমেন? মেইন ডোমেন। তাহলে সাবডোমেনের জায়গায় আমরা নো লিখবো জাস্ট। এরপরেরটা দেখেন তো, এটাও কিন্তু মেইন ডোমেন, তাহলে তাও কি নো। এরপরেরটা মেইন ডোমেন, তার মানে নো। এরপরেরটা শিওর? মেইন ডোমেন। এটা কি মেইন ডোমেইন। আমি বলেছিলাম ডট কমের পূর্বে, পরে কিন্তু বলি নাই। পরের কথা কি বলছি? পরে কিন্তু বলি নাই, বলছি ডট কমের পূর্বে। তো এখানে ডট কো থাকতে পারে, আমি কিছুক্ষণ আগেই বলছি ডট কো, ডট ইনফো, ডট ওআরজি, এরকম আরো অনেকগুলো এক্সটেনশন আছে, এরকম টাইপের থাকতে পারে। ওটা কোনো ইস্যুস না, আমাকে দেখতে হবে শুরুর দিকে আছে কিনা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ইউকে, এটা হচ্ছে কান্ট্রি এক্সটেনশন। হ্যাঁ, কান্ট্রি এক্সটেনশন। তো এরকম অনেক কান্ট্রি এক্সটেনশন থাকে, ডট বিডি, হ্যাঁ, ডট আইএন, এরকম অনেক কান্ট্রি এক্সটেনশন থাকে। কোদি, হ্যাঁ কোম্পানি বোঝায় আর কি। এরকম এক্সটেনশন অনেক আছে। হ্যাঁ, একটা ওয়েবসাইট শুধুমাত্র যে ডট কম দিয়ে হয় তা কিন্তু না, অনেকগুলা এক্সটেনশনের উপর বেস করেই কিন্তু হয়ে থাকে। যেমন এআই রিলেটেড সাইটগুলোতে ডট এআই থাকে, বুঝতে পারছেন? এগুলো ওয়েবসাইটের ধরনের উপর ডোমেন পারচেস করে আর কি অনেকে। তো এগুলো হচ্ছে আমরা যখন অন পেজের পার্টে যাব তখন হয়তো একটু বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে বিষয়টা এখন ক্লিয়ার না আমরা? এটাও কি নো, তাহলে এখানে একটাও কিন্তু কি নাই, সাবডোমেন নাই। তারপর হচ্ছে ই কমার্স সাইট। তো আমি বলেছিলাম কিওয়ার্ডটা যদি কি হয়, ই কমার্সের জন্য হয়, তাহলে ই কমার্সের সাইডের ইস্যুটা রাখবো না। ওই যে আমি কিছুক্ষণ আগে এখানে বললাম, যদি আমার কিওয়ার্ডটা কি হয়, ই কমার্সের জন্য হয়, তাহলে ই কমার্স সাইট তো থাকবেই, ওইটা তো আর কি নেওয়ার দরকার নাই। বাট যখন ই কমার্স ছাড়া অন্য কোনো সাইটের জন্য কিওয়ার্ডটা যদি হয়, যেমন ব্লগিংয়ের জন্য যদি হয় কিওয়ার্ডটা, এফিলিয়েটের জন্য যদি হয় কিওয়ার্ডটা, বুঝতে পেরেছেন? কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চ, যেমন এফিলিয়েট, ই কমার্সের কিওয়ার্ড রিসার্চ সেম, কিন্তু ওয়েবসাইটের মধ্যে কি আছে, ভিন্নতা আছে, পার্থক্য আছে। তো যার জন্য যেমন আমি এই কিওয়ার্ডটা নিয়েছিলাম কিন্তু এফিলিয়েটের জন্য, আমরা এফিলিয়েটকে টার্গেট করে করছিলাম না, অ্যামাজনকে টার্গেট করে। তো যার জন্য এখন আমরা দেখবো আমাদের যে কম্পিটিটরগুলো আছে এর মধ্যে কি ই কমার্স সাইট আছে কিনা। ই কমার্স সাইট যদি থাকে, ধরেন ই কমার্স আছে হচ্ছে 2-3টা, ই কমার্স আছে কয়টা, 2-3টা, তাহলে উইক কম্পিটিটর হিসেবে কাউন্ট করব। ই কমার্স যদি কয়টা থাকে, 2-3টা যদি থাকে, তাহলে ই কমার্স হিসেবে কাউন্ট করব। যদি 3-এর অধিক ই কমার্স সাইট থাকে টপের মধ্যে, তার মানে ওই কিওয়ার্ডটা এফিলিয়েটের জন্য বেস্ট হবে না। যদি 3-এর অধিক কি হয়, ই কমার্স সাইট হয়, তাহলে ওই কিওয়ার্ডটা কি হবে না, এফিলিয়েটের জন্য বেস্ট হবে না। কথা কি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি? তা এখন আমরা চেক করব যে এই কিওয়ার্ডটা যে সাইটগুলো আমাদের অন করেছে সাইটগুলো ই কমার্স কিনা। তো ওই সাইটগুলোতে ভিজিট করে দেখতে হবে না একটু কষ্ট করে। তো এই যে সাইটগুলো এখানে তো ওপেন করাই আছে, আমি তো রিমুভ করি নাই, করছি করে নাই, রেখে দিয়েছি। আচ্ছা, এদের সাইটটাতে আমরা এখান থেকে রিটার্ন টু হোম পেজে চলে যাব। আচ্ছা, রিটার্ন টু হোম পেজে না, এখানে একটা ব্যাপার আছে। ওকে, এখানে কোনো কিছু আসছে না কিন্তু, কারণ হচ্ছে ওরা আর্টিকেলগুলোকে সাবস্ক্রিপশন টাইপ করে দিয়েছে। যদি আর্টিকেলটা পড়তে হয় তাদেরকে পে করে দেন হচ্ছে আর্টিকেলটা পড়তে হবে। হ্যাঁ, ওই রকমই, ওই টাইপেরই সাইট। তো এখানে তো কোনো কিছু শো করছে না, তাহলে আমি আপাতত এই সাইটটাকে কি করছি, ইগনোর করছি। তাহলে পরের সাইটগুলোকে আমি একটু চেক করি। তাহলে পরের সাইডে হচ্ছে এটা, এখান থেকে ক্রস দিয়ে দেন এই যে সাইট। এখন এই সাইটটাতে ভিজিট করে দেখেন তো আপনার কি মনে হয়, এটা কি ই কমার্স নাকি হচ্ছে আপনার
ই কমার্স কেমনে মনে হইলো আপনার? এখানে কোথাও বাই নাও প্রোডাক্টের, যেমন আমরা ই কমার্স সাইটগুলোতে গেলে যেমন এটা দেখেন, ই কমার্স সাইটগুলো দেখতে কিন্তু একদম খুব ইজিলি চেনা যায়। যেমন এই সাইটগুলো দেখলে খুব ইজিলি চেনা যাচ্ছে না যে এটা একটা ই কমার্স সাইট। কেন চেনা যাচ্ছে? কারণ এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস খুব সুন্দর করে দেওয়া আছে। এবং যদি আমি এখানে প্রোডাক্টে যাইও, এখানে কিন্তু ডিটেলস কোনো আর্টিকেল থাকে না। ই কমার্স সাইটে কি থাকে না? ডিটেলস কোনো আর্টিকেল থাকে না। তার মানে এই যে এখানে দেখেন বাই অ্যাড টু কার্ডের একটা সেকশন আছে। হ্যাঁ, তো এই সাইটটা দেখলে বোঝা যাচ্ছে ই কমার্স। বাট এই সাইটটাতে যখন আমি ভিজিট করছি, এখানে কোথাও অ্যাড টু কার্ড, বাই নাও এরকম কোনো কিছু নাই। আছে? নাই। এখানে কার্ড অপশন আছে, কিন্তু এই প্রোডাক্টটাকে বাই করার কোনো অপশন রাখছে তারা? ই কমার্স সাইটে কখনো এরকম ডিটেলস আর্টিকেল হয় না। ও যেভাবে করে ডিটেলস আর্টিকেল দিয়েছে, এরকম ডিটেলস আর্টিকেল কোথায় হয় না? ই কমার্সে হয় না। তো এটা হচ্ছে সে হয়তো এফিলিয়েট করছে, সে হয়তো কোনো ওয়েবসাইটের সাথে এফিলিয়েট লিঙ্ক আপ করা আছে। তো আমরা জাস্ট দেখবো হচ্ছে সেটা কি কিনা, ই কমার্স কিনা। তো ই কমার্স সাইটগুলো চেনার জন্য যে এখানে আরেকটা সাইট আছে, যে সাইটটা আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা একটা ই কমার্স সাইট। বাট এটাতে ভিজিট করলে শুধুমাত্র আর্টিকেল ছাড়া আর কোনো কিছু নাই। তার মানে তখন সেটা ই কমার্স সাইট হিসেবে আমরা কাউন্ট করি না। তো এখন আমি যে সাইটটা দেখলাম, এই প্রথম সাইটটা, এটা ই কমার্স কি? নো। বাট পরের সাইটটা কিন্তু ই কমার্স ছিল, তাই না? এই যে, তাহলে পরের সাইটটাতে কি দিয়ে দিলাম? ইয়েস। এর পরের সাইটটা যদি একটু দেখে আসি, এটা কি? এখানে দেখেন প্রাইজের অপশন দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো প্রাইজের অপশন দেখালেও কিন্তু ওয়েবসাইটের নাম দেখাচ্ছে আরেকটা। এই যদি ক্লিক করে আমাকে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে সে। এই সাইটের লিঙ্কের সাথে এই সাইটের লিঙ্কের কোনো মিল আছে? তো এফিলিয়েট যখন করি তখনই তো আমরা অন্য সাইটকে কি করে থাকি? রেফার করে থাকি, তাই না? তার মানে এটা কি সাইট না? ই কমার্স সাইট না। তাহলে আমরা এখানে কি দিব? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তারপর হচ্ছে এখানে পেজ ইউআরএল, পিআর। পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক। পিআর মানে কি? পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক এটা একটা রেজাল্ট প্রোভাইড করে 0 থেকে 10 এর মধ্যে। এটা একটা মান প্রোভাইড করে, যেমন পিএডিএ যে ধরনের একটা মান, পেজ র্যাঙ্ক এটা একটা কি মান। 0 থেকে 10 এর মধ্যে মানটা থাকে। এই মানটা প্রোভাইড করা হয় একটা সাইটে কি পরিমাণ ট্রাফিক ভিজিট করে বা কি পরিমাণ ট্রাফিক আসে সেটার উপর। এই পেজ র্যাঙ্কটা ডিপেন্ড করে কিসের উপর? ট্রাফিকের উপর। এক্সট্রা সাইটে যত বেশি ট্রাফিক থাকবে তার পিআর তত বেশি থাকবে। যে সাইটে ট্রাফিক যত কম থাকবে পিআর তত কম থাকবে। তো এখন স্বাভাবিকভাবে, যেমন এক্সাম্পল যদি দেই, দেখি আপনারা বলেন তো, ফেসবুকের পিআর বেশি হবে নাকি টুইটারের পিআর বেশি হবে? শিওর? কি বলেন? আমি টার্গেটেড তো ধরছি না, আমি জাস্ট ট্রাফিকের কথা বলছি। ট্রাফিক কি শুধু বাংলাদেশ থেকেই আসবে? না, ট্রাফিক কি ওয়ার্ল্ড ওয়াইড থেকেই তো আসবে। হ্যাঁ, ফেসবুকে ইউজার বেশি। আচ্ছা, একটু করে বলি। ফেসবুকটা হচ্ছে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ইউজ হয়। এর বাইরে কিন্তু ফেসবুক টোটালি ইউজ হয় না, বুঝতে পারছেন? এমনকি আমাদের যেমন আমরা সবচেয়ে বেশি নাম শুনে থাকি সৌদি আরব, দুবাই। এই সৌদি আরব, দুবাইতে পর্যন্ত ফেসবুক অত ভালোভাবে ইউজই করে না তারা। বুঝতে পারছেন কি বলেছি? তো আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, হ্যাঁ, এরকম কয়েকটা দেশে খুব বেশি ফেসবুক ইউজ হয়। অন্যান্য কান্ট্রিগুলোতে তেমন একটা ফেসবুক ইউজ হয়ই না ধরতে গেলে। টুইটারটা হচ্ছে আবার ওয়ার্ল্ড ওয়াইড ভাবে পপুলার। টুইটারটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি থেকে কম বেশি কি পায়? ভিজিটর পায়। তো যার কারণে টুইটারের হচ্ছে পিআরটা বেশি থাকে অনেক। বুঝতে পারছেন কি বলেছি? তো এখন আমরা একটু চেক করে দেখবো, আমরা যে ওয়েবসাইটগুলো নিয়েছি এদের আসলে পিআর কত আছে, কারণ এখান থেকে একটা মান দিতে হবে। 0 থেকে কত বলেছিলাম? 10। এটা চেক করার জন্য আমরা গুগলে আলাদা একটা ট্যাবে চলে যাব। এখানে লিখে সার্চ করবো পিআর চেকার। কি লিখে সার্চ করবো? পিআর চেকার লিখে সার্চ করলে অনেকগুলো টুলস পাবো।
তো যে কোনো টুলস থেকে আপনারা চেক করতে পারেন, যেমন এটা একটা টুলস, এটা একটা টুলস, মানে এগুলো এক একটা টুলস আর কি। হ্যাঁ, তো যে কোনো একটা টুলস থেকে চেক করতে পারেন। তা আমি এখান থেকে যদি সাজেশন চান তাহলে স্মল এসইও টুলস বা ডুপ্লি চেকার এই দুইটার একটা থেকে আপনারা করতে পারেন। হ্যাঁ, মানে সার্চ করার পর পিআর চেকার লিখে সার্চ করার পর এখানে দুইটা মানে অনেকগুলো সাইট আছে, তার মধ্যে আমি সাজেস্ট করছি কোনটা, স্মল এসইও টুলসেরটা, আর একটা কি ডুপ্লি চেকারের একটা। তো আমি সাইটগুলো একটু ওপেন করছি। তো এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব, যে ওয়েবসাইটের রেজাল্টটা চেক করব। দিলাম, দেওয়ার পরে চেক পেজ র্যাঙ্ক। এই যে দেখেন এখানে কত দিয়েছে 7, তাহলে আমরা রেজাল্ট এখানে কত নিয়ে নিব 7। সেম ভাবে প্রত্যেকটা সাইটের রেজাল্টটা চেক করে নেবেন, ওই সেম ভাবে যে ডুপ্লি চেকার এখানেও কিন্তু আছে। আচ্ছা, ডুপ্লি চেকার আবার একটা প্যারা আছে। হ্যাঁ, প্যারাটা কি সেটা একটু করে বলি। এই যে এখানে আমি ইউআরএল তো দিলাম, এখানে দেখেন আই এম নট রোবট নামে একটা অপশন আছে, এটা অবশ্যই ফিক্স করতে হবে। এটা ফিক্স না করলে কিন্তু ঝামেলা আছে। যেমন আমি দিলে হয়তো আমারটা চেকমার্ক চলে আসবে, বাট আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু কয়েকটা ইমেজ ক্যাপচা আসতে পারে, ওই ইমেজ ক্যাপচাগুলো অবশ্যই প্রপারভাবে দিতে হবে। অনেকে তাড়াহুড়া করে দিতে গিয়ে ভুল করে ফেলে, তো এই জায়গায় যদি কোনো কারণে একবার তাড়াহুড়া করে ভুল করেন তাহলে আপনার মানে সাইডে ভিজিট করাটা ভুলাই ফেলবে। এত বেশি ক্যাপচা আপনাকে দিবে, ফার্স্ট টাইম যদি কোনো কারণে একবার ভুল করেন, সেকেন্ড টাইম থেকে আপনি রাইট দিলেও খালি সে আপনাকে ঘুরাইতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? সো এই জন্য ফার্স্ট টাইমই ঠিকঠাকভাবে প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করার ট্রাই করবেন। অনেক সময় একটা ইমেজ সিলেক্ট করার পরে ওটাতে আরেকটা ইমেজ চলে আসে। হ্যাঁ, আমরা হয়তো ক্লিয়ার না করে যে প্রথম যেগুলো দেখছি টুসটা কয়েকটা মেরে তারপর আই এম নট রোবটে ক্লিক করে ফেলি, বাট ওইটা করবো না। আগে আমি সবগুলো চেকমার্ক দেওয়ার পর আবার একটু প্রয়োজনে দেখবো যে সব কিছু চেকমার্ক হয়েছে কিনা, তারপর গিয়ে সাবমিটে ক্লিক করব। কারণ ওই যে আমাকে সে চিনে জন্যে। হ্যাঁ, না ওই যে বললাম ফার্স্ট টাইম যদি একবার ঠিকঠাকভাবে দেন, কারণ আমার তো রেগুলার কাজ করতে হয়, রেগুলারের মধ্যে তো আমরা ফার্স্ট টাইমে ঠিকঠাকভাবে দিই, যার কারণে সেকেন্ড টাইম আর আসে না। ফার্স্ট টাইম ঠিকভাবে দিলে সেকেন্ড টাইম থেকে আর চাইবেও না। জাস্ট এই যে আমার এখানে যেরকম আসছে আপনারটা জাস্ট চেকমার্ক চলে আসবে, আর কিচ্ছু চাইবে না। এটা জাস্ট ফার্স্ট টাইমটাতে একটু পারফেক্টলি দিতে হয় আর কি। হ্যাঁ, এই যে চেক পেজ র্যাঙ্ক দিলে তারপর রেজাল্ট দিবে, তো এই জায়গাটা একটু কেয়ারফুলি দিয়েন। অনেকে এই জায়গাতে গিয়ে খুব বেশি পেন খেয়ে ফেলে। হ্যাঁ, তো এই সাইডে কত আসছে 8, তাইলে হচ্ছে এই যে আমাদের এটা রেজাল্ট কত 8। ক্লিয়ার বিষয়টা? পিআর মানে কি বলছিলাম, পেজ র্যাঙ্ক। এটা কিসের উপর দেয়? ট্রাফিকের উপর দেয়, মনে থাকবে? ওকে, আজকে আমি যে টপিকগুলো বলছি পিআর, তারপর এখানে আরো কয়েকটা থাকবে, এগুলো কিন্তু আমি নেক্সট ক্লাস আবার জাস্ট থিওরি জিজ্ঞাসা করবো, কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, বুঝতে পারছেন? সো এগুলো মাথায় রাখতে হবে। তো আমার সাজেশন থাকে প্রত্যেকটা কথা নোট করা। এখন নোট করতে না পারলেও বাসায় বসে বসে নোট করবেন প্রত্যেকটা পার্ট। অ্যাসাইনমেন্ট করার টাইমে কোনটা কী ছিল পরে পরে একটু নিজে নিজে নোট করে ফেলবেন খাতার মধ্যে। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি তো বললাম যে মোজের একটা রেজাল্ট, মোজের একটা মান। পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কে দেয়? মোজ দেয়। হ্যাঁ, মোজের একটা মান, এই মানটা সে কিসের উপর দেয়? পিআর তো বললাম ট্রাফিকের উপর, তাহলে ডিএপিএ কিসের উপর দেয়? এটাও একটা কোয়েশ্চেন থাকতে পারে না? সেটা একটা রেজাল্টের উপর বেস করেই তো সে একটা পার্ট দিচ্ছে। ডিএপিএ দেয় হচ্ছে মেইনলি, যদি ডি এর কথা বলি, ডিএ হয় হচ্ছে একটা ওয়েবসাইটের ওভারঅল এসইও। একটা ওয়েবসাইটের ওভারঅল এসইও কেমন, ডোমেনের এইচ কেমন, ডোমেন যেটা নিয়েছে ওই ডোমেনের এজ কেমন। ডোমেনের এজ বলতে বোঝাচ্ছে ডোমেনটা কখন পারচেস করছিল আর কি, বুঝতে পারছেন? তো ডোমেনের এজ এবং কি বলছি এসইও কেমন, যাদের এসইও যত ভালো হয়, ডোমেনের এজ যত বেশি হয়, ডিএ তত বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? আর এটার মান হয় 0 থেকে 100-এর মধ্যে। ডিএপি এর মান হয় কত থেকে কত? 0 থেকে 100-এর মধ্যে। আর পিএ, পেজ অথরিটি, পেজ অথরিটি বিশেষ করে দেয় ব্যাকলিঙ্কের উপর। যে সাইটে বা যে পেজে ব্যাকলিঙ্ক যত বেশি থাকে, সে পেজের পেজ অথরিটি তত বেশি থাকে। কথা কি বুঝতে পেরেছেন? আমি যে ওই আর্টিকেলটা দিয়েছিলাম, ওই আর্টিকেলের মধ্যে মনে হয় পিএডিএ, পিআর এগুলো লেখা ছিল, করেছেন কিনা আমি জানি না, ওখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে।
এই যে আপনাদের এই আর্টিকেলের মধ্যে এই যে কিওয়ার্ড রিসার্চ আর্টিকেলের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি কি, হ্যাঁ, তারপর হচ্ছে ডোমেন অথরিটি, পেজ অথরিটি কেন প্রয়োজন, এরপর হচ্ছে পিআর, পেজ র্যাঙ্ক কি, প্রত্যেকটা কিন্তু এখানে বলা আছে। একটু পড়ে নিয়েন এবং নোট করে ফেলিয়েন, ঠিক আছে? তো ডিএপি আমরা বের করি কোত্থেকে জানো? মোজ থেকে, মোজ বার এক্সটেনশনটাকে অন করে। আমরা এতদিন পিএডিএ বের করছিলাম কিওয়ার্ডের উপর অল ইন টাইটেল দিয়ে অ্যাভারেজ নিয়েছিলাম। আমরা কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট পিএডিএ নিয়েছিলাম তখন, বাট এখন আমরা কি করব? ওয়েবসাইটের নির্দিষ্ট পিএডিএ নেব। তো এটা নেওয়ার জন্য ওই যে আগের প্রসেসই ফলো করব। আমাকে মোজ বার এক্সটেনশনটাকে কি করতে হবে? অন করতে হবে। কোনো রেজাল্ট দিচ্ছে? মোজ বার কিন্তু অন হয়েছে, যে আমি এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে মোজের একটা বার চলে আসছে এখানে, বাট কোনো রেজাল্ট আছে? নাই। কেন নাই? moz.com-এ লগ ইন নাই। কি সার্চ করি নাই? কোথায় লগ ইন নাই? moz.com-এ লগ ইন নাই। এই কথাটা যদি বারবার বলতে হয় তাহলে কেমন হবে? moz.com-এ আগে লগ ইন থাকা লাগবে ওই রেজাল্টটার জন্য। moz.com-এ লগ ইন করে নিয়েছি না? লগ ইন করার সাথে সাথে দেখেন বার এখানে অলরেডি শো করছে না পিএ ডিএ। তো এই সাইডের পিএ হচ্ছে 37, ডিএ হচ্ছে 83, 37, 83। ক্লিয়ার বিষয়টা? এরকম প্রত্যেকটা সাইড ওপেন করে করে, এই যে আমাদের অলরেডি সাইডগুলো তো ওপেন করাই আছে না, শুধু আমাদের এখান থেকে পিএডিএটা দেখে দেখে নিয়ে নেব। আর এটার জন্য প্রথমে মোজবারটাকে অন করা, তারপর কি করা? moz.com-এ লগ ইন থাকা। কথাই ক্লিয়ার? অনেক সময় যখন আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করি, ধরেন আমাদের রেজাল্ট 2টা বা 3টা থাকলে তখন কিন্তু আমরা পিএডিএ পাই না সচরাচর। মানে অ্যাকচুয়াল কম্পিটিটর রেজাল্ট কয়টা থাকলে, 2টা বা 3টা থাকলে দেখা যায় সচরাচর এরকম পিএডিএ শো করে না। তখন আপনি ওই সাইটগুলোকে আলাদা আলাদা ওপেন করে এই যে এখান থেকে নিয়ে নেবেন। এই যে আমি 3টা সাইট পেলাম, 3টা সাইডে ওপেন করলাম, তাই 3টা সাইডের পিএডিএ দেখাচ্ছে না, তাহলে আপনি কী করবেন? ওই 3টার পিএ যোগ করে 3 দিয়ে ভাগ করবেন। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অ্যাভারেজ যেটা বের করেছিলাম আমরা। হ্যাঁ, যদি না আসে আর কি, তখন কি করতে হবে? একটু কষ্ট করে সাইটগুলোকে আলাদা আলাদা ওপেন করতে হবে, তখন ওখানে শো করবে। বুঝেছেন কি বলেছি? ওকে, তাহলে পিএডিএ বের করে নিয়েছি মোজ বার এক্সটেনশন থেকে moz.com-এ লগ ইন করে। এরপর হচ্ছে নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজ বলতে বোঝানো হচ্ছে আমার ওয়েবসাইটের কতগুলা পেজ গুগলে খুঁজে পাওয়া যায়। আমরা একটা ওয়েবসাইট মেক করলে যে আমাদের সবগুলা পেজ গুগলে যে পাওয়া যায় তা কিন্তু না। এগুলো গুগলে ইন্ডেক্স হইতে হয়, গুগলে সংরক্ষিত হইতে হয়। তো গুগলে সংরক্ষিত গুগল নিজেই করে, মানে আপনি যে জোর করে তাকে বলবেন, তাকে টাকা দিবেন, সে সংরক্ষিত করবে, বিষয়টা কিন্তু এমন না। ওই যে আমি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমি একটি স্পাইডারের কথা বলেছিলাম। একটি স্পাইডার সবসময় আমাদের ওয়েবসাইটে ভিজিট করে না, ওই হচ্ছে সে। ও ভিজিট করে তারপর কি করে? সংরক্ষিত করে। ওই যে দেখালাম সংরক্ষিত, তো এরকম আর কি। তো একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ সবসময় কিন্তু কি হয় না? সংরক্ষিত হয় না, একটু সময় লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা চেক করব একটা সাইটে বা আমার কম্পিটিটর সাইটের কতগুলো পেজ গুগলে সংরক্ষিত আছে। এটাই হচ্ছে নাম্বার অফ সাইট ইন্ডেক্স। তো কতগুলো পেজ ইন্ডেক্স আছে সেটা চেক করার জন্য আমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাই, তখন আমরা একটা ট্রাম্পস দিয়ে চেক করতে পারি। আর যদি কোনো টুলসের সাহায্যে চেক করতে চাই, তখন আমরা এসইও কোয়াক নামক একটা টুলসের এসইও কোয়াক এক্সটেনশন এর মাধ্যমেই করে থাকি। তাহলে এসইও কোয়াক এক্সটেনশনটাকে আমি আগে অ্যাড করে নেই। এসইও কোয়াক এক্সটেনশন, এসইও কোয়াক এক্সটেনশন লিখে সার্চ করলে দেখেন প্রথম দিকে চলে আসছে এসইও কোয়াক ক্রম ওয়েব স্টোর, আসছে না? তো আমরা তো জানি কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এখানে ক্লিক করার পরে আপনাদের ক্ষেত্রে কি থাকবে? অ্যাড টু ক্রম। এই যে অ্যাড টু ক্রমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশন দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে না? ক্রস দিলে চলে গেছে। এখন কি করতে হবে?
পেইন করতে হবে। এই যে এখানে যাওয়ার পরে এটাকে আমরা কি করে নিব, পেইন করে নিব এসইও কোয়াক। এই যে করার পরে চলে আসছে না। এখন আমি যে সাইডের রেজাল্ট বের করবো সেই সাইডে যাব, আর ওই সাইডে গেলে দেখেন এখানে এসইও কোয়াকের আইকন দিয়ে একটা পার্ট চলে আসছে, দেখছেন আসছে না। তো একটু বলি, দুইটা এক্সটেনশন একসাথে অন থাকলে একটু প্রবলেম হয় ব্রাউজারে, রেজাল্টগুলোর ক্ষেত্রে একটু উলট পালট হয়ে যায়, তারপর রেজাল্টটা পারফেক্টলি দেয় না অনেক সময়। তো হ্যাঁ, তো মোস্ট অফ করে দেবেন। মানে এটা যদি অন রাখেন তাহলে কি করবেন, মোস্ট অফ রাখবেন, আর মোজ অন করতে গেলে এটা অফ রাখেন, কারণ দুইটা এক্সটেনশন একসাথে থাকলে একটু কি করে, প্রবলেম করে। তো এই জন্য আমি মোজটাকে একটু অফ করে দেবো। এই যে এখানে ক্লিক করলে তো মোজ অফ হয়ে গেছে, তাহলে এখন শুধুমাত্র এটাই আছে না। হ্যাঁ, আর এখানেই দেখেন এই যে গুগল ইন্ডেক্স, দেখছেন গুগল ইন্ডেক্স, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে না। তো এই অ্যামাউন্টটাই মেইনলি আমাকে এখানে বসাইতে হবে। তার অলরেডি 4000, সরি 5000 না তো, এটা হচ্ছে প্রায় 54,200 নাকি আর বেশি, দেখি ক্লিক করি না তাইলে বুঝতে পারবো। তো এই যে ক্লিক করার পরে যে টুলসে যায় 5,42,000, সরি 5 লক্ষ কত, 42,000, তার 5,42,000 পেজ আছে। বুঝতেছেন ব্যাপারটা, তার সাইটটা কতটুকু স্ট্রং। সে কি একদিনে করছে এতগুলা পেজ, সে অনেক দিন ধরে সাইটের পেছনে কাজ করছে। তো একটা সাইটের পেজ যত বেশি থাকে ওই সাইটটাকে গুগল ততটুকু ট্রাস্টেড মনে করে আর কি, বেশি ট্রাস্টেড মনে করে। তাহলে যে 5,42,000, সরি 5,42,000 রেজাল্টটা জাস্ট নিয়ে নিই না। এখন আমি বললাম না এটা ম্যানুয়ালি চেক করা যায়, হ্যাঁ ম্যানুয়ালি অলরেডি আমরা চলে গিয়েছি। এই যে এখানে ক্লিক করলেই ম্যানুয়াল অপশনে চলে যায়। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে যে আমাকে এখানে নিয়ে আসছিল না, এই যে এখানে নিয়ে আসছে না, এই যে ম্যানুয়াল প্রসেস। ম্যানুয়াল প্রসেসে কী করতে হবে, ম্যানুয়ালি যদি সার্চ করতে চান আপনাকে প্রথমে সাইট লিখতে হবে, তারপর ক্লোন দিতে হবে, যে ওয়েবসাইটে রেজাল্ট বের করবেন সেই ওয়েবসাইটে জাস্ট .com পর্যন্ত, পুরো ইউআরএল না। আমাদের এখানে ইউআরএলটা অনেক বড় না, এটা একটা নির্দিষ্ট পেজের, এই ইউআরএলটা কি একটা নির্দিষ্ট পেজের, এটা পুরো একটা মানে ওয়েবসাইটের ইউআরএল না, এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা পেজের ইউআরএল। তো আমাকে পুরো ওয়েবসাইটের ইউআরএল ধরা হয় .com পর্যন্ত অনলি, বা এখানে হচ্ছে .uk পর্যন্ত, এটা আবার .com পর্যন্ত না। হ্যাঁ, এটা এক্সটেনশনের উপর ডিপেন্ড করে, তো ওইটুক পর্যন্ত দিতে হবে। আর HTTPS দেওয়া দরকার নেই, এখানে HTTPS এর অপশন আছে না, বাট এখানে সার্চ করার সময় কি HTTPS দেওয়া হয়েছে না, এখানে HTTPS দেওয়া লাগবে না। www থাকলে www দিবেন, www না থাকলে www দেওয়ার দরকার নাই। যেমন এখানে প্রত্যেকটা সাইটে কিন্তু www আছে, তার মানে আমাকে www দিয়েই সার্চ করতে হবে। এই যে www দেন ওয়েবসাইটে লিঙ্ক দিলেই এই যে টুলসে গেলেই আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে সেই রেজাল্টটা। কথা কি ক্লিয়ার? এরপরে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আমি যে কিওয়ার্ড দিয়ে কম্পিটিটরদেরকে বের করেছি ওই কিওয়ার্ডগুলা আমার কম্পিটিটর তার টাইটেল ইউজ করছে কিনা, তার ইউআরএল ইউজ করছে কিনা, তার ডেসক্রিপশন ইউজ করছে কিনা সেটা দেখতে হবে। আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছিলাম, এই যে কিওয়ার্ডটা দিয়েই তো সার্চ করেছিলাম, বেস্ট বডি গ্লিটার, তাহলে এই কিওয়ার্ডটা আমার কম্পিটিটররা তাদের টাইটেল, ডেসক্রিপশন এবং কোথায় ইউআরএলে ইউজ করছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। প্রথম হচ্ছে টাইটেল। তো এটা আমরা চেক করব কোথায় জানেন, ওয়েবসাইটের ভিতরে না, এটা আমরা অল ইন টাইটেল দিয়ে যেখানে সার্চ করেছিলাম ওখানেই সার্চ করব। এই যে এখানে আসার পরে এইটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে দেখছেন এটাকে কি বলছি, টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন প্রথমে হচ্ছে টাইটেলে চেক দিব। এই যে টাইটেল অলরেডি আছেই, বেস বডি গ্লিটার আছে না, আর এবার ডেসক্রিপশন আছে কিনা সেটা একটু চেক দিব। এই যে আছে না, তাইলে যেটা যেটা আছে সেটা সেটা কি দিব, ইয়েস দিব। এরপর ইউআরএল এর জন্য আমরা ইউআরএল তো এখানে নিয়েছি, এখানে ইউআরএল দেখলেই হবে। এই যে ইউআরএলও আছে না, ইউআরএল তো এখানে আছে, তাহলে ইউআরএলও কি দিয়ে দিব, ইয়েস দিব। তো এটা আরেকটু আমরা কাজটাকে আরেকটু দ্রুত করার জন্য একটা কাজ করি। হ্যাঁ, কি কাজ করি জানেন, মানে এই যে সিঙ্গেল সিঙ্গেল করে চেক করাটা একটু টাফ হয়ে যায়, তো আমরা একসাথে তো সবগুলো ইউআরএল এখানে নিয়ে নিই, তারপর একসাথে সবগুলো রেজাল্ট বের করে ফেলি অনেক সময়। তো এটা বের করার জন্য অনেক সময় যেটা করি, এই যে এই কিওয়ার্ডটাকে নিয়ে কন্ট্রোল F দেই,
কন্ট্রোল এফ দিয়ে যদি কিওয়ার্ডটা এখানে দেই তখন দেখেন মার্ক করে দিচ্ছে আমাকে। তাহলে ব্যাপারটা এখন অনেকটা ইজি হয়ে গেছে না? তাহলে আমাকে আর আলাদা করে চোখ দিয়ে এরকম ভালো করে দেখতে হচ্ছে না যে আসলে আছে কিনা, কিন্তু যেখানে যেখানে আছে কি করে দিয়েছে, মার্ক করে দিয়েছে। তার মানে ব্যাপারটা আমার জন্য এখন ইজি হয়ে গেছে। কন্ট্রোল এফ, কন্ট্রোল কি দিবেন, এফ দিবেন। কন্ট্রোল এফ দিয়ে তারপর ওই কিওয়ার্ডটা যদি এখানে দেন তাহলে সে মার্কিং করা শুরু করে দেবে। অলরেডি মার্কিং করে ফেলছে দেওয়ার সাথে সাথে। এই যে আমার এটাই হচ্ছে কম্পিটিটর সাইট ছিল, কম্পিটিটর এখানে আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশনও আছে। এরপরেরটাতে শুধুমাত্র কোথায় আছে, টাইটেল আছে বাট ডেসক্রিপশনে নাই। হ্যাঁ, এরকম করে খুব ইজিলি ব্যাপারগুলোকে কি করা যায়, নেওয়া যায়। মানে একসাথে ইউআরএলগুলো নিয়ে একসাথে আমরা কাজ করে ফেলি আর কি, দ্রুত করার জন্য কাজগুলো। তারপর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি, তারপর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রমিনেন্সি বলতে বোঝানো হয় যে কিওয়ার্ডগুলোর কথা বললাম টাইটেল ডেসক্রিপশনে, ওই টাইটেল ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো শুরুর দিকে আছে কিনা। কিওয়ার্ড প্রমিনেন্সি বলতে কি বোঝাচ্ছি, আমি যে কিওয়ার্ডটা টাইটেল ডেসক্রিপশনে চেক করছি ওই কিওয়ার্ডটাই টাইটেল ডেসক্রিপশনের শুরুতে আছে কিনা, একদম শুরুর দিকে আছে কিনা। তাহলে এই যে এগুলো যখন করি তখনই একসাথে এটা করে ফেলা যায়। এই যে দেখেন এটাই তো কম্পিটিটর ছিল, তো এটা টাইটেলই হচ্ছে যা দ্য বেস্ট বডি গ্লিটার, তার মানে এখানে আর আলাদা করে কিছু নেওয়ার মতো কিছু নেই। বাট কিছু কিছু কন্টেন্ট আছে, যেমন এটা দেখেন 12 বেস্ট বডি গ্লিটার্স হ্যাকস হাউ টু, অনেক লম্বা একটা টাইটেল না, তো এই টাইটেলেরও কিন্তু কোথায় আছে, শুরুর দিকেই কিন্তু আছে। তো আমরা এই বিষয়টাই চেক করি যে টাইটেলের শুরু এবং ডেসক্রিপশনের শুরুর দিকে আছে কিনা। বাট আমরা যদি একটু করে দেখি আমাদের যে কম্পিটিটর, এই যে তার টাইটেলে কিন্তু আছে, ঠিক আছে, শুরুর দিকেই আছে, বাট ডেসক্রিপশনে মিডলে আছে। ডেসক্রিপশনে কোথায় আছে, মিডলে আছে। তো এই রেজাল্টটা আমরা নিব হাই মিডিয়াম লো দিয়ে। রেজাল্টটা আমরা নিব কি দিয়ে, হাই মিডিয়াম লো দিয়ে। তো এটাকে আমরা কি দিব, কি মনে হয়, মিডিয়াম দিব। এটাকে আমরা কি দিব, মিডিয়াম দিব। তো আমি যদি একটু সিম্পলি বলি, দুইটাই যদি শুরুর দিকে থাকে, টাইটেলও শুরুতে ডেসক্রিপশনও শুরুতে, তাহলে হাই লিখব। দুইটাই যদি শুরুর দিকে থাকে মানে টাইটেল এবং ডেসক্রিপশন, এটাই বলছিলাম যে টাইটেল এবং ডেসক্রিপশন দুইটাতেই যদি কিওয়ার্ডটা কোথায় থাকে, শুরুর দিকে থাকে, তাহলে সেটা আমরা হাই হিসেবে কাউন্ট করব, হাই। আর যদি দুইটাই শেষের দিকে থাকে তাহলে লো হিসেবে কাউন্ট করব, আর বাকি যেখানেই থাকুক না কেন মিডিয়াম। কথা কি ক্লিয়ার? তো এখন আবার আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন টাইটেল আছে বাট ডেসক্রিপশনে নাই, তাহলে আর ঝামেলা হয়ে গেল না? তো এই ক্ষেত্রে আপনি চেক করবেন টাইটেলে শুরুর দিকে আছে কিনা। টাইটেলে যদি শুরুর দিকে থাকে তাহলে মিডিয়াম হিসেবে কাউন্ট করে ফেলবেন। আর যদি দেখেন যে না টাইটেলও একটু মিডলে বা শেষের দিকে আছে, তাহলে কি হিসেবে কাউন্ট করবেন, লো হিসেবে কাউন্ট করবেন। কারণ আমার টার্গেটটা হচ্ছে শুরুতে রাখছে কিনা সেটা দেখা, সেটা টাইটেল হোক সেটা ডেসক্রিপশনে হোক। কথা কি ক্লিয়ার? তো আমাদেরটা ছিল কি, মিডিয়াম। তো সেমভাবে প্রত্যেকটা বের করে নিতে হবে। আর একটা আছে প্রক্সিমিটি। তো প্রক্সিমিটিটা আসলে বের না করলেও চলে, কারণ এটা আমরা অলরেডি আলাদা করে এখানে বের করে নিয়েছি। তা এই যে এখানে কিওয়ার্ড টাইটেল ইউআরএল ডেসক্রিপশন, প্রক্সিমিটি বলতে বোঝানো হয় কিওয়ার্ডগুলো আসলে টাইটেল ডেসক্রিপশন ইউআরএলে আছে কিনা, দেন ওটার উপর একটা মান দেওয়া, একটা হাই মিডিয়াম লো, ওটার উপর একটা কী দেওয়া, মান দেওয়া, হাই মিডিয়াম লো, যেভাবে প্রমিনেন্সিটা দিয়েছি। তো তিনোটাতে থাকলে কি হবে, ধরেন দুইটাতে আছে একটাতে নাই, মিডিয়াম হিসেবে কাউন্ট করব, একটাতে আছে দুইটাতে নাই, লো হিসেবে কাউন্ট করব। ক্লিয়ার কথা? এরপরে আর সামান্য কিছু পার্ট আছে, সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যালে হচ্ছে আমাদের যা কম্পিটিটর আছে ওই কম্পিটিটরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা। শুধুমাত্র ওয়েবসাইট থাকলে হবে না, সাথে কি আছে কিনা চেক করি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা চেক করি। সেটা তাদের ওয়েবসাইটে গেলেই তো চেক করতে পারবো। যেমন আমার কম্পিটিটর এর সাইটে আসলাম, এর সাইটে কম্পিটিটর সাইটে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাই একদম উপরের দিকে, নয়তো একদম শেষের দিকে। সোশ্যাল মিডিয়া ইউআরএলগুলো কোথায় থাকে, একদম শুরুর দিকে নয়তো একদম শেষের দিকে। তাহলে উপরের দিকে যেহেতু নাই, আমরা চলে যাব কোথায়, এই যে শেষের দিকে আছে না, বুঝতে পারছেন? আবার অনেক সময় অনেক ক্ষেত্রে সাইটে থাকে, আর্টিকেলের নিচে থাকে, ওগুলা দেখবো না, একদম শুরু একদম শেষ। কথাই ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখেন কি কি আছে।
প্রথমে টুইটার, টুইটারের এখন নেম হচ্ছে এক্স। হ্যাঁ, টুইটারের এখন নেম কি এক্স, ওর এক্সের উপর রাগ করে নামটা দিয়ে দিছে এক্স। তো টুইটারে আছে এই যে এক্স, এক্সটাই হচ্ছে কি টুইটার, তাইলে ইয়েস। ফেসবুক ছিল, এই যে ফেসবুক আছে, তো আইকন দেখে বুঝতে হবে আর কি আপনাদেরকে, তাই না? সোশ্যাল মিডিয়ার আইকনগুলো তো চিনেন, ওকে, কারণ এগুলো আইকন দেখে চিনতে হবে আর কি, কারণ ওখানে তো লেখা থাকে না ফেসবুক, টুইটার এরকম। ইনস্টাগ্রামও তো ছিল, এই যে ইনস্টাগ্রাম, ইয়েস। পিন্টারেস্টও ছিল না, ইয়েস। লিঙ্কডইন ছিল, তারপর একটু চেক দিয়ে না, হ্যাঁ নাই, লিঙ্কডইন নাই। লিঙ্কডইন হলে এল দিয়ে থাকে আর কি। পিন্টারেস্ট হচ্ছে এটা পি, এই যে পি, পির আইকনটা হচ্ছে পিন্টারেস্ট, বুঝতে পারছেন? তো এরকম করে জাস্ট কোনটাতে আছে নাই সেগুলো জাস্ট নেওয়া আর কি। ক্লিয়ার বিষয়টা? কোনো কনফিউশন আছে? এভাবে করে আপনাকে রেজাল্টগুলো নিতে হবে, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমরা কীভাবে বুঝবো যে আসলে কম্পিটিটিভ উইক নাকি স্ট্রং? হ্যাঁ, ওগুলো আমরা প্রত্যেকটা পার্ট একটু দেখে শুনে তারপর বুঝতে হবে আর কি, যেটা কোনটা উইক কোনটা স্ট্রং। সেটা আমি ওই কম্পিউটার অ্যানালাইসিস পার্টটা কমপ্লিট করলে তখন গিয়ে বলবো। যেভাবে করে কিওয়ার্ড রিসার্চটা আলাদা করে বলে দিয়েছি, এটাও তখন গিয়ে বলবো, ঠিক আছে? তো আপনাদের এখানে অ্যাসাইনমেন্ট থাকবে একটা কিওয়ার্ডের উপর, নেক্সট ক্লাস কিওয়ার্ডে যেন, আচ্ছা তাহলে হচ্ছে 20টা করলে হবে। কয়টা? 20টা। একটা কিওয়ার্ডের উপর যদি 20টা ইউআরএল থাকে বা 20টা কম্পিটিটর থাকে, তাহলে 20টা কম্পিটিটরে নিয়ে যেভাবে করে রেজাল্ট বের করছি সেম ওয়েতে রেজাল্টগুলো বের করতে হবে। এখানে আমি ইউআরএল নিছি কয়টা, কম্পিটিটর নিছি কয়টা? 4টা। তা আপনারা এরকম কয়জন কম্পিটিটর নেবেন? 20 জন কম্পিটিটর নিয়ে দেন রেজাল্টটা বের করবেন। কমই দিয়েছি।